হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আমরা আগের লেকচারেই আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রতিসরণ কি, প্রতিসরণ কেন ঘটে, এই সমস্ত বিভিন্ন বিষয় আমরা আগের লেকচারে আলোচনা করেছি। আজকে সরাসরি প্রতিসরণের সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং এই লেকচারেই আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি, পরম প্রতিসরাঙ্ক কি, এই জিনিসগুলো আমরা কভার করে নেব। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রতিসরণের সূত্র দেখো, প্রতিফলনের ক্ষেত্রেও আমরা কিন্তু কিছু সূত্র, দুটো সূত্র ছিল, সেগুলো শিখেছি। আজকে প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্রের ক্ষেত্রে দেখো, আমরা আগে এইখানে একটু বলে দিচ্ছি। এই দিকে হচ্ছে একটা মাধ্যম থাকবে, এই দিকে আরেকটা মাধ্যম। মানে প্রতিসরণ কি হয়, দুটো মাধ্যমের ক্ষেত্রেই ঘটে। দুটো মাধ্যমের বিভেদ তলে আলোর প্রতিসরণ ঘটে। আচ্ছা, এবার এই যে বিভেদ তল, এটাকে প্রতিসারক তলও বলা হয় অনেক সময়, প্রতিসারক তল। এইখানে একটা কি থাকে, একটা অভিলম্ব থাকে। এগুলো আমরা আলোচনা করেছি আগের লেকচারে। এখন আলোক রশ্মি যখন তির্যক ভাবে এক মাধ্যম থেকে অপর মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে, তখন আলোক রশ্মির অভিমুখের পরিবর্তন ঘটে যায়। এই ঘটনাটা ছিল আলোর প্রতিসরণ। এখন প্রতিসরণের ক্ষেত্রে এই কোণটাকে আমরা বলেছিলাম আপতন কোণ। মানে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলা হয়। প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলা হয়। ঠিক আছে, এই দুটো জিনিস। এখন প্রতিসরণের দুটো সূত্র আছে। দেখো, এইটা হচ্ছে আপতিত রশ্মি, তোমরা ছবিটা এঁকে নাও। আপতিত রশ্মি এটা, এইটা কি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। আচ্ছা, এইটা কি, আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব। এইটাকে আমি বলে দিচ্ছি তাহলে অভিলম্ব, অভিলম্ব। ঠিক আছে, এই তিনটে জিনিস। প্রতিসরণের প্রথম সূত্র বলছে যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর যে অভিলম্বটা এঁকেছি, এই তিনজনে একই সমতলে থাকে। হ্যাঁ, একই সমতলেই তো আছে। দেখো, এরা তো তিনজনেই বোর্ডের উপর আরাম করে শুয়ে আছে। তার মানে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব, এরা তিনজনেই একই সমতলে থাকে। এটাই গেল প্রতিসরণের প্রথম সূত্র। কি বললাম প্রতিসরণের প্রথম সূত্র? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব, এই তিনটে জিনিস একই সমতলে থাকে। এইটাকে বলা হয় প্রতিসরণের প্রথম সূত্র। তাহলে প্রতিসরণের প্রথম সূত্রটা কি? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। সেটাই লিখে দিয়েছি। দেখো, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা গেল প্রতিসরণের প্রথম সূত্র। বোঝা গেল? মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে প্রতিসরণের সূত্রগুলি লিখো। প্রথম সূত্র শিখে গেছি। দ্বিতীয় সূত্র কি বলছে দেখো, এই কোণটাকে কি বলা হয়? আপতন কোণ। এই কোণটাকে কি বলা হয়? প্রতিসরণ কোণ। আমি ছবিটা এখানেও এঁকেছি। দেখো, এটা হচ্ছে মাধ্যমের বিভেদ তল, এই দিকটা হচ্ছে, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আই হলো আপতন কোণ, আর হলো প্রতিসরণ কোণ। প্রতিসরণের দ্বিতীয় সূত্র, বা এটাকে বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে স্নেলের সূত্র বলা হয়। এই জন্য আমি দেখো এখানে ব্র্যাকেটে লিখেছি স্নেলের সূত্র, তোমরাও লিখবে। প্রতিসরণের দ্বিতীয় সূত্র, ব্র্যাকেটে লিখেছি স্নেলের সূত্র। বিজ্ঞানী স্নেল এই সূত্রটা প্রমাণ করেছিলেন, সেই জন্য তার নাম অনুসারে এই সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়। ওকে, স্নেলের সূত্র। এই স্নেলের সূত্রে প্রথমেই শর্ত হচ্ছে যে দুটি মাধ্যম, এই মাধ্যম আর এই মাধ্যম, এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম। দুটি মাধ্যম এবং আপতিত আলোর বর্ণ, মানে যে আলোটা পড়ছে, লাল আলো, বেগুনি আলো, হলুদ আলো, বা যে আলোটা পড়ছে,
সেই আলোর যদি বর্ণ অপরিবর্তিত থাকে, দুটি মাধ্যম এবং আপতিত আলোর বর্ণ অপরিবর্তিত থাকলে প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, একটা জিনিস হয়। তাহলে শর্তটা বুঝে গেছি, প্রথমেই লিখে দিয়েছি যে দুটি মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, মাধ্যম দুটো যদি না পাল্টায়, মানে একদিকে ধরো জল আছে, একদিকে ধরো কেরোসিন আছে, তো এরা যদি একদিকে জল আর কেরোসিনই থাকে, যদি সাথে সাথে বারবার পাল্টে না যায়, তাহলে কি হলো, মাধ্যম দুটো অপরিবর্তিত আছে, তাই না? দুটি মাধ্যম এবং যে লাইটটা এসে পড়ছে সেই লাইটটার বর্ণ, মানে লাল পড়ছে তো লালই পড়ুক, হলুদ পড়ছে তো হলুদ, বেগুনি তো বেগুনি, সাদা তো সাদা, ঠিক আছে? আপতিত আলোর বর্ণটা যদি অপরিবর্তিত থাকে তাহলে প্রতিসরণের ক্ষেত্রে একটা জিনিস ধ্রুবক হয়। এটাই স্নেলের সূত্র। কি জিনিসটা ধ্রুবক হয় সেটাই আমরা বলবো। দেখো, তোমরা ত্রিকোণমিতি পড়তে লেগেছো, ক্লাস 10-এ শিখেছো যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা শিখেছো না? সাইন মানে এগুলো ত্রিকোণমিতিক অপেক্ষক বলা হয় বা ট্রিগোনোমেট্রিক ফাংশন বলা হয়। তো প্রতিসরণের দ্বিতীয় সূত্র বলছে দুটি মাধ্যম এবং আপতিত আলোর বর্ণ, বর্ণ মানে বর্ণ অপরিবর্তিত থাকা মানে তরঙ্গ দৈর্ঘ্য অপরিবর্তিত থাকা, তোমরা শিখবে। দুটি মাধ্যম এবং আপতিত আলোর বর্ণ অপরিবর্তিত থাকলে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন মানে সাইন আই, সাইন আই, দেখো আপতন কোণ সাইন আই, তাহলে আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন সমান হচ্ছে সাইন আই, মানে সাইন আই, সাইন আই মানে আইটা হচ্ছে, যেমন তোমরা থিটা লিখতে না, সেখানে আপতন কোণটাকে আমরা আই দ্বারা লিখছি, তাই সাইন থিটার জায়গায় সাইন আই। তাহলে কি লিখবো, দুটি মাধ্যম এবং আপতিত আলোর বর্ণ অপরিবর্তিত থাকলে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুইয়ের অনুপাতটা সর্বদাই কি হয়, ধ্রুবক হয়। এই দুটো মানে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা সব সময় ধ্রুবক। এই সূত্রটাকে বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে স্নেলের সূত্র বলা হয়, ঠিক আছে? তাহলে দ্বিতীয় সূত্র কি বললাম, দুটি মাধ্যম এবং আপতিত আলোর বর্ণ অপরিবর্তিত থাকলে, দুটি মাধ্যম এবং আপতিত আলোর বর্ণ অপরিবর্তিত থাকলে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন মানে সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, এই দুইয়ের অনুপাতটা সর্বদাই ধ্রুবক থাকে। এটাই হলো প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এই সূত্রটাকে বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে স্নেলের সূত্র বলা হয়। তাহলে আমরা কি বলবো, বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে, বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে এটিকে স্নেলের সূত্র বলে, স্নেলের সূত্র বলে, স্নেলের সূত্রও বলা হয় এটাকে, ঠিক আছে? তাহলে প্রতিসরণের দুটো সূত্র আমরা শিখে গেলাম। এবার আমরা জানবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ঠিক আছে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, দেখো তাহলে আমরা কি দেখলাম একটু আগে, একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা সর্বদাই ধ্রুবক থাকে।
এই ধ্রুবকটাকেই বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এই ধ্রুবকটাকেই, এটা ধরো প্রথম মাধ্যম 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম বা 2 নম্বর মাধ্যম, ঠিক আছে। এই যে ধ্রুবকটা সেটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে একটি মাধ্যম থেকে দুটি মাধ্যম এবং আপতিত আলোর বর্ণ অপরিবর্তিত থাকলে একটি মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং মানে সাইন আই ব্র্যাকেটে লিখে দিলাম, সাইন আই, এবং প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, এই দুই এর অনুপাত সর্বদাই ধ্রুবক থাকে। এটা তো আমরা আগেই শিখেছি, স্নেলের দ্বিতীয় সূত্রটা এটাই যে দুটি মাধ্যম এবং আপতিত আলোর বর্ণ অপরিবর্তিত থাকলে একটি মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুই এর অনুপাত সর্বদাই ধ্রুবক থাকে। এই ধ্রুবকটাকেই বলা হয় 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক হয়। তাহলে দেখো এই সাইন আই বা সাইন আর সমান কি ধ্রুবক ছিল, এই ধ্রুবকটাকে এখন আমরা এইভাবে লিখবো অন মিউ টু, মানে অন মিউ টু এটা হচ্ছে একটা ধ্রুবক। এইটাকে এই অন মিউ টু এটাকে বলা হয় 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে অন মিউ টু, এটাকে মিউ বলা হয়, গ্রিক অক্ষর মিউ ম্যাও নয়। তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে বা 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। বোঝা গেল? তাহলে ক্লিয়ার হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? যে দুটি মাধ্যম এবং আপতিত আলোর বর্ণ অপরিবর্তিত থাকলে আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন এই দুইয়ের অনুপাত সর্বদাই ধ্রুবক থাকে। এই ধ্রুবকটাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। ক্লিয়ার হলো? ক্লিয়ার আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ওকে, এবার হচ্ছে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? এটা তো হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক খুব সহজ, পরম প্রতিসরাঙ্ক সেটা কি? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে তার পরম প্রতিসরাঙ্ক বলা হয়।
শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে তার পরম প্রতিসরাঙ্ক বলা হয়। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে তার মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলা হয়। প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে। তাহলে পরম প্রতিসরাঙ্ক কি? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলা হয়। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে। খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলা হয়। এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক নয়। দেখো উদাহরণ দিচ্ছি। উদাহরণ, বায়ু মাধ্যম সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হলো 1.33। অর্থাৎ তার মানেই হচ্ছে জলের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33। কি বলেছি দেখো, বায়ু মাধ্যম সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হলো 1.33। তার মানে হচ্ছে যে জলের পরম প্রতিসরাঙ্ক 1.33। অর্থাৎ জলের, এখানে অর্থাৎ লিখব, অর্থাৎ জলের পরম প্রতিসরাঙ্ক হলো 1.33। ঠিক আছে, তাহলে বায়ু মাধ্যম সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হলো 1.33। তার মানে জলের পরম প্রতিসরাঙ্ক হলো 1.33। জলের পরম প্রতিসরাঙ্ক হলো 1.33। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা, যে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হলো কত? 1.5। অর্থাৎ কাঁচের পরম প্রতিসরাঙ্ক হলো 1.5। ঠিক আছে, কি লিখেছি? বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। তার মানেই হলো বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলি আমরা? পরম প্রতিসরাঙ্ক বলি। তাহলে দেখো, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, তার মানেই হচ্ছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক হলো 1.5। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আলোর বেগের সাপেক্ষে পরম প্রতিসরাঙ্কের প্রকাশ। আলোর বেগের সাপেক্ষে পরম প্রতিসরাঙ্কের প্রকাশ। কি বললাম?
আলোর বেগের সাপেক্ষে পরম প্রতিসরাঙ্কের প্রকাশ। এতক্ষণ সাইন আই সাইন আর দিয়ে লিখছিলাম, এবার কি করব, আলোর বেগ। তাহলে মনে করি, দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ সি সমান হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আর মনে করি কোনো মাধ্যমে আলোর বেগ হলো ভি, কোনো মাধ্যমে আলোর বেগ হলো ভি। তাহলে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক মিউ সমান কত হবে, মিউ সমান সি বাই ভি। এটাই হলো মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক। তার মানে কি, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ, বোঝা গেল? তাহলে কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ সমান কি লিখতে পারবো, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই মাধ্যমটিতে আলোর বেগ। ঠিক আছে, সেটা লিখে দিয়েছি। কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ মানে সি, আলোর বেগ মানে হচ্ছে সি, ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ ধরো ভি। তাহলে মিউ সমান দাঁড়ালো সি বাই ভি। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, মিউ সমান সি বাই ভি। খুব ভালোভাবে মাথায় রেখে দাও। মিউটা কার পরম প্রতিসরাঙ্ক, যে মাধ্যমে আলোর বেগ ভি সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, যে মাধ্যমে আলোর বেগ ভি সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। মিউ সমান কি, যে মাধ্যমে আলোর বেগ ভি সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। মিউ সমান যে মাধ্যমে আলোর বেগ ভি সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা দেখো পরম প্রতিসরাঙ্ক কি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি জানলাম, এবং পরম প্রতিসরাঙ্ককে আলোর বেগের সাপেক্ষে কিভাবে লিখতে হয় সেটাও জেনে গেলাম। মিউ সমান সি বাই ভি। এটা গেল আলোর বেগের সাপেক্ষে পরম প্রতিসরাঙ্কের প্রকাশ। এবার হচ্ছে লম্ব আপতন। আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, লম্ব আপতনের ক্ষেত্রে আলোর প্রতিসরণ, লম্ব আপতনের ক্ষেত্রে আলোর প্রতিসরণ কি, লম্ব আপতনের ক্ষেত্রে আলোর প্রতিসরণ জিনিসটা কি রকম হবে, ধরো এইটা হলো দুটো মাধ্যমের বিভেদ তল। একটা আলোক রশ্মি যদি একেবারে লম্বভাবে এসে পড়ে, তাহলে আলোক রশ্মিটার অভিমুখের কোনো পরিবর্তন হবে না, সোজাসুজি এইভাবে চলে যাবে। এইটা হচ্ছে লম্ব আপতন। তাহলে এইখানে দেখো তো আপতন কোণ কত, 0 ডিগ্রি। তাহলে আই সমান 0 ডিগ্রি, এবং প্রতিসরণ কোণ কত, দেখো এও তো বাঁকেনি, তাহলে আর সমান 0 ডিগ্রি। তাহলে দেখো তো সাইন আই বাই সাইন আর
সমান কত sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই sin 0 ডিগ্রি সমান 0/0 মানে অসঙ্গত 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 তাই না অসঙ্গত। তার মানে লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি প্রযোজ্য নয়। কি বললাম লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি প্রযোজ্য নয়। লিখে দাও লম্ব আপতনের ক্ষেত্রে লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি প্রযোজ্য নয় বা স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। তাহলে কি হয় এখানে দেখো লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির অভিমুখের কোনো পরিবর্তন ঘটে না কিন্তু বেগের পরিবর্তন ঘটে। তাহলে এখানে লিখবো স্টার দিয়ে লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির অভিমুখ পরিবর্তন না হলেও আলোর বেগের পরিবর্তন হয়। তার মানে হচ্ছে দেখো যখন এই 1 নম্বর মাধ্যম থেকে আলোক রশ্মিটা 2 নম্বর মাধ্যমে এলো তখন আলোক রশ্মিটা যখন লম্ব ভাবে পড়লো তখন দেখো অভিমুখের কোনো পরিবর্তন ঘটলো না, এটা ঠিকই, কিন্তু এইখানে আলোক রশ্মির যা বেগ ছিল এইখানে কিন্তু আলোক রশ্মির সেই বেগটা থাকবে না। অর্থাৎ আলোক রশ্মির বেগের পরিবর্তন হবে, অভিমুখের পরিবর্তন হয় না। লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির অভিমুখের পরিবর্তন হয় না, কিন্তু কি পরিবর্তন হয় আলোর বেগের পরিবর্তন হয়। এবার একটা কোশ্চেন মাধ্যমিকে অনেকবার পড়েছে সেই কোশ্চেনটা আলোর বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এই তিনটি রাশির মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে কোনটি অপরিবর্তিত থাকে কোনটি অপরিবর্তিত থাকবে বলতে হবে। তাহলে দেখো কোনটা অপরিবর্তিত থাকছে দেখা যাক। বলছে আলোর বেগ প্রতিসরণের ক্ষেত্রে একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে আলোক রশ্মি চলে যাচ্ছে তখন আলোক রশ্মির বেগের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে তো। তাহলে আমরা কি বলবো প্রতিসরণের ক্ষেত্রে আলোর বেগের পরিবর্তন হয় 1 নম্বর গেল, ঠিক আছে। তাহলে বেগ পরিবর্তন হয়। তারপরে দেখো তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, মানে এই দিকে আলোটার তরঙ্গ দৈর্ঘ্য যা থাকবে এইদিকে তা থাকবে না, পরিবর্তন হবে। তারপরে হচ্ছে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। কি পেলাম তাহলে, কি পেলাম কাকা, পেলাম
যে প্রতিসরণের ক্ষেত্রে আলোর বেগ পরিবর্তন হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, কিন্তু আলোর কম্পাঙ্ক পরিবর্তন হয় না সব সময়। মানে এই দিকে যা কম্পাঙ্ক ছিল এই দিকেও তাই কম্পাঙ্ক থাকে। অর্থাৎ প্রতিসরণের ক্ষেত্রে আলোর কম্পাঙ্ক এই মাধ্যমে যা কম্পাঙ্ক ছিল সেই এটাও একই কম্পাঙ্ক থাকবে। মানে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, বেগের পরিবর্তন হবে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে, কিন্তু কম্পাঙ্কের পরিবর্তন হয় না। বোঝা গেল? এখান থেকে একটা অঙ্ক করে দেব ছোট্ট, বাস দিয়ে তোমরা বাড়ি চলে যাবে, আমিও বাড়ি চলে যাব। কোশ্চেন একটা কিউ, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, কোনো মাধ্যমে আলোর বেগ কত? কোনো মাধ্যমে আলোর বেগ 2.25 মিটার 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করো। পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, দেখো কি বলছে, দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং কোন মাধ্যমে আলোর বেগ 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা জানি কোন মাধ্যমে আলোর বেগ v হলে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক মিউ সমান হয় c/v। বলো এটা আমরা জানি কিনা, আগেই লিখলাম। তাহলে এখানে c সমান কি? শূন্য মাধ্যমে আলোর বেগ সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। v সমান কত বলো? v সমান বলেছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। তাহলে মিউ সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো 10⁸ ক্যান্সেল, তাহলে 3/2.25 মিউ সমান, তাহলে 2.25 মানে কত বলো তো? 10/4। হ্যাঁ, 10/4 সমান হচ্ছে 2.25। ওকে, তাহলে 3/10 ডিভাইডেড বাই 4 সমান কত হবে? 3 × 4 = 12, মানে 5/2। 5/2 তো হবে না, 10/4। তাহলে এটা হচ্ছে 2.25 রাখলাম। এটা যেটা হবে তোমরা ভাগ করে দেখো কত হবে, একের থেকে কিছুটা বেশি হবে, 3/2.25, মানে একের থেকে কিছু বড় হবে। সেটাই হলো মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক। তোমরা কিন্তু বার করবে, ভাগ করে কত আসছে বার করবে। মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক, তাহলে পরম প্রতিসরাঙ্ক কি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি, স্নেলের সূত্র কি, প্রতিসরণের সূত্র কি, সমস্ত কিছু শেষ। তার উপর ভিত্তি করে দু একটা অঙ্কও করে নিলাম আমরা। তো এই চ্যাপ্টারের মানে প্রতিসরণের এই দ্বিতীয় পার্টও আমরা আজকে শেষ করে দিলাম। তো আজকের লেকচারটা এই পর্যন্ত।